ভাবুন তো, একটি রাত, মাত্র কয়েক ঘন্টার একটি আড্ডা, কিন্তু সেই রাতের কথোপকথন আজও পৃথিবীর কোটি কোটি মানুষের একটি প্রশ্নের উত্তর খুঁজে বেড়ায়। ভালোবাসা আসলে কি? আরও আশ্চর্যের বিষয় হল, সেই প্রশ্নের উত্তর খুঁজতে যারা বসেছিলেন তারা কেউ প্রেমের গল্প বলতে আসেননি। তারা এসেছিলেন ভালোবাসাকে বুঝতে। আর সেই রাতের শেষে ভালোবাসার অর্থ আর আগের মতো থাকেনি। স্বাগতম গল্পের আয়নাতে। বই শুধু আমাদের গল্প শোনায় না, কিছু কিছু বই এমনও আছে যেগুলো আমাদের সামনে এমন একটি প্রশ্ন রেখে যায় যার উত্তর প্রত্যেক মানুষকে নিজের জীবন দিয়েই খুঁজে নিতে হয়। আজকের বইটি লেখা হয়েছিল প্রায় ২৫০০ বছর আগে, কিন্তু আশ্চর্যের বিষয় হল এর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটি আজও পুরনো হয়নি। আজও যদি পৃথিবীর যে কোনো প্রান্তে একজন মানুষ আরেকজনকে জিজ্ঞেস করে, ভালোবাসা আসলে কি, তাহলে হয়তো সে জানেই না এই একই প্রশ্নের উত্তর খুঁজতে বহু শতাব্দী আগে একদল মানুষ একসঙ্গে বসেছিলেন। সেদিন তারা প্রেমের গল্প বলেননি, তারা কাউকে ভালোবাসার কৌশলও শেখাননি, বরং তারা চেষ্টা করেছিলেন ভালোবাসাকে বুঝতে। ভালোবাসা কি শুধু একজন মানুষকে আরেকজন মানুষের কাছে টেনে নিয়ে যায়, নাকি ভালোবাসা এমন এক শক্তি যা আমাদের আরও সত্য, আরও সুন্দর, আরও ভালো মানুষ হতে শেখায়? এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতেই প্লেটো লিখেছিলেন সিম্পোজিয়াম। এটি কোনো উপন্যাস নয়। এখানে নেই কোনো যুদ্ধ, নেই কোনো রহস্যময় খলনায়ক। আছে শুধু একটি রাত আর কয়েকজন অসাধারণ মানুষ যারা ভালোবাসাকে নতুন করে সংজ্ঞায়িত করার চেষ্টা করেছিলেন। আর সেই আলোচনার শেষে সক্রেটিস এমন একটি কথা বলবেন যা ভালোবাসা সম্পর্কে আমাদের প্রচলিত অনেক ধারণাকেই বদলে দিতে পারে। গল্পের আয়না আজ আপনাকেও একটি প্রশ্ন করতে চায়। আমরা কি সত্যিই ভালোবাসতে জানি, নাকি শুধু ভালোবাসা পাওয়ার অপেক্ষায় থাকি? চলুন ফিরে যাই সেই রাতটিতে। একটি রাত যা ভালোবাসার সংজ্ঞা বদলে দিয়েছিল। গল্পটি শুরু হয় একজন মানুষের স্মৃতি দিয়ে। তার নাম অ্যাপোলোডোরাস। তিনি ছিলেন সোক্রেটিসের একনিষ্ঠ অনুসারী। একদিন অ্যাথেন্সের রাস্তায় হাঁটার সময় একজন পরিচিত মানুষ তাকে থামিয়ে বললেন, শুনেছি বহু বছর আগে আগাথনের বাড়িতে এক অসাধারণ ভোজসভা হয়েছিল। সেখানে সক্রেটিস সহ অনেক জ্ঞানী মানুষ ভালোবাসা নিয়ে আলোচনা করেছিলেন। তুমি কি সেই ঘটনার কথা জানো? অ্যাপোলোডোরাস মৃদু হেসে বললেন, হ্যাঁ, জানি। আমি নিজে সেখানে ছিলাম না, কিন্তু যারা উপস্থিত ছিলেন তাদের কাছ থেকে আমি সেই রাতের প্রতিটি ঘটনা শুনেছি। যদি শুনতে চাও, আমি তোমাকে সেই রাতের গল্প বলতে পারি। এই কথার সঙ্গে সঙ্গেই যেন সময়ের পর্দা ধীরে ধীরে সরে যেতে লাগল। বর্তমান মিলিয়ে গেল। আমরা পৌঁছে গেলাম প্রাচীন গ্রিসের প্রাণকেন্দ্র অ্যাথেন্স। জ্ঞান, শিল্প আর দর্শনের শহর। সেই শহরের এক অভিজাত বাড়ি আজ আলোয় ভরা। অতিথিদের হাসির শব্দ ভেসে আসছে। টেবিল জুড়ে সাজানো ভোজ, চারদিকে উৎসবের আমেজ। বাড়িটির মালিক তরুণ নাট্যকার অ্যাগাথন। কিছুদিন আগেই তিনি নাট্য প্রতিযোগিতায় বিজয়ী হয়েছেন। তার সেই আনন্দ ভাগ করে নিতেই বন্ধুদের নিয়ে আয়োজন করা হয়েছে এই ভোজসভার। গত রাত কেটেছে গান, আড্ডা আর পানাহারে। তাই পরদিন সন্ধ্যায় সবাই আবার একত্রিত হলে একজন হেসে বললেন, আজ যদি আবার গত রাতের মতো পান করি, তাহলে দর্শনের বদলে আমাদের ঘুম নিয়েই আলোচনা করতে হবে। ঘরে হাসির রোল উঠল। শেষ পর্যন্ত সবাই সিদ্ধান্ত নিলেন আজকের রাত হবে শান্ত। আজ তারা মদের নেশায় নয়, চিন্তার নেশায় ডুব দেবেন। কিন্তু কি নিয়ে? প্রশ্নটা উঠতেই উপস্থিত চিকিৎসক এরিক্সিমাখাস একটি প্রস্তাব দিলেন। তিনি বললেন, আমরা প্রত্যেকে ভালোবাসার প্রশংসায় একটি করে বক্তৃতা দিই। আমরা সবাই ভালোবাসার কথা বলি, কিন্তু খুব কম মানুষই ভেবে দেখেছি ভালোবাসা আসলে কি। প্রস্তাবটি সবারই পছন্দ হল। নিয়ম ঠিক হল, একজনের পর একজন উঠে দাঁড়াবেন আর প্রত্যেকে নিজের দৃষ্টিতে ভালোবাসাকে ব্যাখ্যা করবেন। সেই ঘরে উপস্থিত ছিলেন ফেড্রাস, পসানিয়াস, এরিক্সিমাখাস, অ্যারিস্টোফেনিস, আগাথন, আর এক কোণে শান্তভাবে বসেছিলেন একজন মানুষ। সাধারণ পোশাক, খালি পা, মুখে অদ্ভুত প্রশান্তি। তাঁকে দেখে কেউ কেউ বুঝতে পারত না
এই সাধারণ মানুষটি কয়েক ঘন্টা পরে এমন কিছু বলবেন যা ২,৫০০ বছর পরেও মানুষ উদ্ধৃত করবে। তিনি ছিলেন সক্রেটিস। সবাই নিজেদের আসনে বসলেন, কথাবার্তা থেমে গেল, মদের পাত্র সরিয়ে রাখা হল, ঘরের ভেতর নেমে এলো এক গভীর নীরবতা। মনে হচ্ছিল সেই নীরবতাও যেন উত্তর খুঁজছে। তারপর ধীরে ধীরে একজন মানুষ উঠে দাঁড়ালেন। তিনি বিশ্বাস করতেন ভালোবাসাই মানুষের সবচেয়ে প্রাচীন, সবচেয়ে শক্তিশালী প্রেরণা। তার নাম ফেড্রাস। ভালোবাসা কি একজন মানুষকে বীর করে তুলতে পারে? ফেড্রাস ধীরে ধীরে উঠে দাঁড়ালেন, কিছুক্ষণ নীরবে চারদিকে তাকিয়ে রইলেন। ঘরের সবাই তার দিকে তাকিয়ে আছে। আজকের রাতের প্রথম বক্তা তিনি শান্ত কণ্ঠে বললেন, আজ আমরা ভালোবাসার প্রশংসা করতে একত্রিত হয়েছি। তাই আমি শুরু করতে চাই একটি সহজ কথার মাধ্যমে। আমার বিশ্বাস, ভালোবাসা শুধু মানুষের একটি অনুভূতি নয়। ভালোবাসা এমন একটি শক্তি যা একজন সাধারণ মানুষকেও অসাধারণ করে তুলতে পারে। তিনি একটু থামলেন, তারপর আবার বললেন, মানুষকে যদি জিজ্ঞেস করা হয় একজন ভালো মানুষের সবচেয়ে বড় গুণ কি, কেউ বলবে সাহস, কেউ বলবে সততা, কেউ বলবে সম্মান। কিন্তু আমি বলবো, এই সব গুণের জন্ম দিতে পারে ভালোবাসা। কথাগুলো শুনে ঘরের সবাই আরও মনোযোগী হয়ে উঠল। ফেড্রাস এবার একটি প্রশ্ন করলেন, ভাবুন তো, একজন মানুষ যখন একা থাকে তখন সে ভুল করতে পারে, অন্যায় করতে পারে, ভয়ে পালিয়েও যেতে পারে। কিন্তু ঠিক সেই মুহূর্তে যদি তার সবচেয়ে প্রিয় মানুষটি তাকে দেখছে, তখন কি সে একই কাজ করতে পারবে? ঘরের ভেতর নীরবতা। কেউ কোনো উত্তর দিল না। ফেড্রাস নিজেই বললেন, বেশিরভাগ মানুষ পারবে না, কারণ ভালোবাসা মানুষের ভেতরে এমন এক লজ্জাবোধ জাগিয়ে তোলে যা কোনো আইন, কোনো শাস্তি, কোনো ভয় সৃষ্টি করতে পারে না। আমরা অনেক সময় শাস্তির ভয়ে সৎ হই না। আমরা সৎ থাকি কারণ আমরা চাই না আমাদের প্রিয় মানুষটির চোখে আমরা ছোট হয়ে যাই। তিনি আরও বললেন, একজন সৈনিক যুদ্ধক্ষেত্রে মৃত্যুকে ভয় পেতেই পারে, কিন্তু তার প্রিয় মানুষের চোখে কাপুরুষ হয়ে বেঁচে থাকার ভয় তার চেয়েও বড়। এই কারণেই ফেড্রাস বিশ্বাস করতেন, যদি পৃথিবীর সবচেয়ে সাহসী সেনাবাহিনী তৈরি করতে হয়, তাহলে সেখানে এমন মানুষদের রাখাই যথেষ্ট যারা একে অপরকে সত্যিকারের ভালোবাসে, কারণ তারা কখনোই তাদের প্রিয় মানুষের সামনে ভীরু হতে চাইবে না। আজ আমাদের কাছে এই ধারণা কিছুটা অদ্ভুত মনে হতে পারে, কিন্তু ফেড্রাসের কাছে ভালোবাসা মানে শুধু হৃদয়ের আবেগ ছিল না। ভালোবাসা ছিল এমন একটি শক্তি যা মানুষকে নিজের সীমা ছাড়িয়ে যেতে শেখায়, নিজেদের ভয়ের মুখোমুখি দাঁড়াতে শেখায়, নিজের চেয়েও বড় কোনো কিছুর জন্য বাঁচতে শেখায়। এরপর তিনি তার বক্তব্যের সমর্থনে গ্রিক পুরাণের দুটি পরিচিত ঘটনার কথা বললেন। প্রথমে তিনি স্মরণ করলেন অ্যালসেস্টিসকে, একজন নারী যিনি নিজের স্বামীর জীবন বাঁচানোর জন্য স্বেচ্ছায় মৃত্যুকে গ্রহণ করেছিলেন। ফেড্রাস বললেন, দেবতারাও তার এই ভালোবাসার সামনে মাথা নত করেছিলেন, তাই তাকে মৃত্যুর রাজ্য থেকে ফিরে আসার সুযোগ দেওয়া হয়েছিল। এরপর তিনি বললেন অ্যাকিলিসের কথা। তিনি জানতেন যুদ্ধে ফিরে গেলে তার মৃত্যু নিশ্চিত, তবুও তিনি ফিরে গিয়েছিলেন, কারণ তার প্রিয় বন্ধু প্যাট্রোক্লাস নিহত হয়েছিলেন। ফেড্রাসের কাছে এই সিদ্ধান্তের পেছনে ছিল না খ্যাতির লোভ, ছিল না বিজয়ের আকাঙ্ক্ষা, ছিল শুধু ভালোবাসা। তার বিশ্বাস, সত্যিকারের ভালোবাসা মানুষকে এমন সাহস দেয় যা অন্য কোনো শক্তি দিতে পারে না। অবশেষে তিনি তার বক্তব্য শেষ করলেন, যে মানুষ সত্যিকারের ভালোবাসে সে শুধু নিজের জন্য বাঁচে না, সে এমন একজন মানুষ হয়ে উঠতে চায় যাকে দেখে তার প্রিয় মানুষ গর্ব করতে পারে। ফেড্রাস বসে পড়লেন। ঘরের ভেতর নেমে এলো গভীর নীরবতা। মনে হচ্ছিল তার প্রতিটি কথা যেন এখনও বাতাসে ভেসে বেড়াচ্ছে। ভালোবাসা যদি সত্যিই মানুষকে সাহসী করে তোলে, তাহলে পৃথিবীর ইতিহাসে এত বিশ্বাসঘাতকতা, এত স্বার্থপরতা, এত ভাঙা হৃদয়ের গল্প কেন? প্রশ্নটি উচ্চারণ করেননি কেউ, কিন্তু প্রশ্নটি যেন উপস্থিত সবার মনেই জন্ম নিয়েছিল। ঠিক তখনই একজন ধীরে ধীরে উঠে দাঁড়ালেন, মুখে শান্ত হাসি। তিনি বললেন, ফেড্রাস, তুমি ভালোবাসার মহত্বের কথা বলেছ, কিন্তু একটি বিষয় ভুলে গেছ।
সব ভালোবাসা এক নয়। তিনি ছিলেন পসানিয়াস। সব ভালোবাসা কি একই রকম? পোসানিয়াস ধীরে ধীরে উঠে দাঁড়ালেন। মুখে ছিল হালকা হাসি। মনে হচ্ছিল তিনি ফেড্রাসের সঙ্গে তর্ক করতে নয়, বরং তার কথাকে আরও গভীর করতে উঠেছেন। তিনি শান্ত কণ্ঠে বললেন, ফেড্রাস যা বলেছেন তার অনেক কথার সঙ্গেই আমি একমত। ভালোবাসা সত্যিই মানুষকে সাহসী করতে পারে, মহৎ করতে পারে। কিন্তু একটি বিষয় না বললে আলোচনা অসম্পূর্ণ থেকে যাবে। সব ভালোবাসা এক নয়। ঘরের সবাই নীরবে তার দিকে তাকিয়ে রইল। পোসানিয়াস বললেন, আমরা ভালোবাসা শব্দটি খুব সহজে ব্যবহার করি, কিন্তু আসলে ভালোবাসারও ভিন্ন ভিন্ন রূপ আছে, আর সব রূপ সমান সম্মানের যোগ্য নয়। তিনি একটু থামলেন, তারপর বলতে শুরু করলেন, গ্রিকদের বিশ্বাস অনুযায়ী প্রেমের দেবী অ্যাফ্রোদিতির দুটি রূপ রয়েছে। একজন হলেন সাধারণ অ্যাফ্রোদিতি, আরেকজন স্বর্গীয় অ্যাফ্রোদিতি। যদি দেবীর দুটি রূপ থাকতে পারে, তাহলে তার সঙ্গে যুক্ত ভালোবাসারও তো দুটি রূপ থাকা স্বাভাবিক। ঘরে উপস্থিত অনেকে আগ্রহ নিয়ে শুনতে লাগলেন। পোসানিয়াস ব্যাখ্যা করলেন, প্রথম ধরনের ভালোবাসা জন্ম নেয় শুধু আকর্ষণ থেকে। সেখানে মানুষ অন্যের মন নয়, শুধু শরীরকে খোঁজে। সেখানে সম্পর্কের চেয়ে নিজের ইচ্ছাই বড় হয়ে ওঠে। এই ভালোবাসা যত দ্রুত আসে, তত দ্রুতই শেষ হয়ে যায়। তিনি কিছুক্ষণ থামলেন, তারপর বললেন, কিন্তু আরেক ধরনের ভালোবাসা আছে, যেখানে মানুষের সৌন্দর্যের চেয়েও বেশি মূল্য পায় তার চরিত্র। যেখানে ক্ষণিকের আনন্দের চেয়ে বড় হয়ে ওঠে একসঙ্গে বেড়ে ওঠার ইচ্ছা। সেখানে ভালোবাসা শুধু কাউকে পাওয়ার জন্য নয়, বরং দুজন মানুষকে আরও ভালো মানুষ করে তোলার জন্য। তিনি বললেন, যে ভালোবাসা শুধু শরীরকে চায়, সে সময়ের সঙ্গে সঙ্গে হারিয়ে যায়। কিন্তু যে ভালোবাসা আত্মাকে খুঁজে পায়, সে সময়ের পরীক্ষায়ও টিকে থাকে। ঘরের ভেতর আবার নীরবতা নেমে এলো। পোসানিয়াস এবার আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় তুললেন। তিনি বললেন, তাই কোনো সম্পর্ককে শুধু এই প্রশ্নে বিচার করা উচিত নয়, তারা একে অপরকে ভালোবাসে কিনা, বরং প্রশ্ন হওয়া উচিত, সেই ভালোবাসা কি তাদের আরও সৎ, আরও জ্ঞানী, আরও মহৎ মানুষ বানাচ্ছে। এই কথাটিই ছিল তার বক্তব্যের কেন্দ্রবিন্দু। ভালোবাসার মূল্য নির্ভর করে না তার তীব্রতার উপর, নির্ভর করে সেই ভালোবাসা মানুষকে কোথায় নিয়ে যাচ্ছে, উঁচুতে নাকি নিচের দিকে। পসানিয়াস তার বক্তব্য শেষ করলেন এই বলে, যে ভালোবাসা মানুষকে নিজের সর্বোত্তম রূপের দিকে নিয়ে যায়, সেই ভালোবাসাই সত্যিকারের সম্মানের যোগ্য। তিনি ধীরে ধীরে নিজের আসনে ফিরে বসলেন। ঘরের পরিবেশ যেন আগের চেয়ে আরও গভীর হয়ে উঠল। এখন ভালোবাসা আর শুধু সাহসের উৎস নয়, এখন ভালোবাসা হয়ে উঠেছে বিচার করার একটি বিষয়ও। কোন ভালোবাসা মানুষকে উন্নত করে, আর কোন ভালোবাসা তাকে নিজের কাছ থেকেই দূরে সরিয়ে দেয়? এই প্রশ্নের উত্তর খুঁজতেই সবাই যেন নিজের ভেতরে তাকাতে শুরু করল। কিন্তু ঠিক তখনই ঘরে বসে থাকা একজন মৃদু কাশলেন। সবাই তার দিকে তাকাল। তিনি ছিলেন এরিক্সিমাখাস, পেশায় একজন চিকিৎসক। মৃদু হেসে তিনি বললেন, তোমরা ভালোবাসাকে শুধু মানুষের সম্পর্কের মধ্যেই খুঁজছ, কিন্তু আমি মনে করি ভালোবাসা শুধু মানুষের মধ্যে সীমাবদ্ধ নয়, এটি পুরো প্রকৃতির মধ্যেই কাজ করে। এই বলে তিনি ধীরে ধীরে উঠে দাঁড়ালেন। ভালোবাসা কি শুধু মানুষের মধ্যেই সীমাবদ্ধ? এরিক্সিমাখাস ধীরে ধীরে উঠে দাঁড়ালেন। তিনি পেশায় একজন চিকিৎসক, তাই স্বাভাবিকভাবেই ভালোবাসাকে তিনি দেখতেন অন্য সবার চেয়ে ভিন্ন এক দৃষ্টিতে। মৃদু হেসে তিনি বললেন, ফেড্রাস ভালোবাসার সাহসের কথা বলেছেন। পোসানিয়াস বলেছেন সব ভালোবাসা এক নয়। আমি তাদের দুজনের সঙ্গেই একমত, কিন্তু আমার মনে হয় আমরা ভালোবাসাকে খুব ছোট একটি জায়গায় বন্দি করে ফেলছি। ঘরের সবাই মনোযোগ দিয়ে শুনতে লাগল। এরিক্সিমাখাস বললেন, ভালোবাসা শুধু একজন মানুষ আর আরেকজন মানুষের মধ্যেই সীমাবদ্ধ নয়। আমি একজন চিকিৎসক, প্রতিদিন মানুষের শরীর দেখি। সেখানে আমি এমন এক শক্তির কাজ দেখতে পাই যা মিলন ঘটায়, ভারসাম্য সৃষ্টি করে, আর জীবনের প্রবাহকে সচল রাখে।
আমার কাছে সেই শক্তিরই নাম ভালোবাসা। তিনি একটু থামলেন, তারপর ধীরে ধীরে বলতে শুরু করলেন, মানুষের শরীর সুস্থ থাকে তখনই যখন তার ভেতরে সবকিছু পরস্পরের সঙ্গে সামঞ্জস্য রেখে কাজ করে। কিন্তু যখন সেই ভারসাম্য নষ্ট হয়, তখনই জন্ম নেয় অসুস্থতা। তিনি চারদিকে তাকিয়ে বললেন, শুধু মানুষের শরীরই নয়, পুরো প্রকৃতিও একই নিয়মে চলে। দিন আর রাত, গ্রীষ্ম আর শীত, বৃষ্টি আর রোদ, সূর্যের ওঠানামা, ঋতুর পরিবর্তন, সবকিছুর মাঝেই রয়েছে এক ধরনের সামঞ্জস্য, একটি অদৃশ্য টান, যেখানে বিপরীত শক্তিগুলো একে অপরকে ধ্বংস করে না, বরং একসঙ্গে মিলেই সৃষ্টি করে ভারসাম্য। এরিক্সিমাখাস বললেন, যেখানে এই মিলন আছে সেখানেই জীবন আছে, আর যেখানে এই মিলন ভেঙে যায় সেখানেই শুরু হয় বিশৃঙ্খলা। তিনি চিকিৎসার উদাহরণ দিয়ে বোঝালেন, একজন দক্ষ চিকিৎসকের কাজ শুধু রোগ দূর করা নয়, বরং শরীরের ভেতরে হারিয়ে যাওয়া সেই ভারসাম্যকে ফিরিয়ে আনা, অর্থাৎ প্রকৃতির মধ্যে যে সুস্থ ভালোবাসা কাজ করে তাকে আবার জাগিয়ে তোলা। তারপর তিনি সঙ্গীতের উদাহরণ দিলেন। একটি সুরে যদি সব নোট একই রকম হতো, তাহলে কি কোনো সঙ্গীত সৃষ্টি হতো? না। সুন্দর সঙ্গীত জন্ম নেয় ভিন্ন ভিন্ন সুরের মিলনে। উঁচু আর নিচু স্বর যখন একে অপরকে গ্রহণ করে, তখনই তৈরি হয় সুরের সৌন্দর্য। এরিক্সিমাখাস বললেন, প্রকৃতির প্রতিটি সুন্দর জিনিসই আসলে ভারসাম্যের ফল, আর সেই ভারসাম্য সৃষ্টি করে ভালোবাসা। তার কাছে ভালোবাসা শুধু হৃদয়ের অনুভূতি ছিল না, এটি ছিল এমন একটি নীতি যা মানুষ, প্রকৃতি, সঙ্গীত, চিকিৎসা সবকিছুকে এক অদৃশ্য বন্ধনে বেঁধে রাখে। তবে তিনি এটির সতর্কবার্তাও দিলেন, সব ধরনের মিলনই ভালো নয়। যেখানে ভারসাম্য আছে সেখানে ভালোবাসা সৃষ্টি করে জীবন, কিন্তু যেখানে অমিল, অতিরিক্ত লোভ কিংবা বিশৃঙ্খলা জন্ম নেয়, সেখানেও এক ধরনের আকর্ষণ কাজ করে, কিন্তু সেটি মানুষকে সুস্থতার দিকে নয়, ধ্বংসের দিকে নিয়ে যায়। তাই তার মতে সত্যিকারের জ্ঞান হল কোন শক্তিকে গ্রহণ করতে হবে আর কোন শক্তিকে নিয়ন্ত্রণ করতে হবে তা বুঝতে শেখা। এরিক্সিমাখাস তার বক্তব্য শেষ করলেন, ঘরের সবাই কিছুক্ষণ নীরব হয়ে রইল। এবার ভালোবাসা আর শুধু মানুষের অনুভূতি নয়, এটি যেন পুরো মহাবিশ্বের এক অদৃশ্য নিয়ম হয়ে উঠেছে। মনে হচ্ছিল আলোচনাটি ধীরে ধীরে আরও গভীর হচ্ছে, কিন্তু ঠিক তখনই ঘরের এক কোণ থেকে হঠাৎ কারো হেঁচকির শব্দ শোনা গেল। সবাই তাকিয়ে দেখল অ্যারিস্টোফেনিস বারবার হেঁচকি তুলছেন। তিনি কথা বলতে চাইছেন, কিন্তু কিছুতেই শুরু করতে পারছেন না। ঘরে হাসির রোল পড়ে গেল। এরিক্সিমাখাস মুচকি হেসে বললেন, তাহলে এমন করি, তোমার হেঁচকি থামা পর্যন্ত আমি বলেছি, এবার তুমি একটু বিশ্রাম নাও। হেঁচকি থেমে গেলে তোমার গল্প শুনব। অ্যারিস্টোফেনিসও হেসে মাথা নাড়লেন। কয়েক মুহূর্ত পরে তার হেঁচকি থেমে গেল। তিনি ধীরে ধীরে উঠে দাঁড়ালেন, মুখে রহস্যময় হাসি। তিনি বললেন, তোমরা এতক্ষণ ভালোবাসাকে দর্শন দিয়ে ব্যাখ্যা করলে, আমি তোমাদের একটি গল্প শোনাব। হয়তো সেই গল্পই বলবে মানুষ কেন সারা জীবন আরেকজন মানুষকে খুঁজে বেড়ায়, মানুষ কেন তার হারিয়ে যাওয়া অর্ধেককে খুঁজে বেড়ায়। ঘরের পরিবেশ বদলে গেল। এতক্ষণ সবাই ভালোবাসাকে ব্যাখ্যা করার চেষ্টা করছিলেন যুক্তি দিয়ে, কিন্তু অ্যারিস্টোফেনিস বললেন, আমি যুক্তি দিয়ে নয়, একটি গল্প দিয়ে শুরু করতে চাই। তিনি একটু থামলেন, তারপর বললেন, হয়তো গল্পটি সত্য নয়, হয়তো এটি শুধুই একটি পুরনো কল্পকাহিনী, কিন্তু কখনো কখনো একটি কল্পকাহিনীও এমন সত্য বলে যায় যা যুক্তি দিয়ে বোঝানো যায় না। ঘরের সবাই নীরবে তাঁর দিকে তাকিয়ে রইল। অ্যারিস্টোফেনিস বলতে শুরু করলেন, অনেক অনেক আগে মানুষ আজকের মতো ছিল না। সবাই অবাক হয়ে শুনছিল। তিনি বললেন, সেই সময় মানুষের শরীর ছিল সম্পূর্ণ ভিন্ন। প্রত্যেক মানুষের ছিল দুটি মুখ, চারটি হাত, চারটি পা। একটি নয়, দুটি মানুষের শক্তি যেন এক শরীরে বাস করত। তারা ছিল শক্তিশালী, দ্রুতগামী, এমনকি নিজেদের শক্তি নিয়ে তারা দেবতাদেরও চ্যালেঞ্জ করতে শুরু করেছিল। অ্যারিস্টোফেনিস একটু থামলেন, তারপর বললেন, আর সেখানেই ঘটল বিপদ। দেবতাদের রাজা জিউস ভাবলেন, মানুষ যদি এভাবেই আরও শক্তিশালী হয়ে ওঠে, তাহলে একদিন তারা দেবতাদের বিরুদ্ধেই দাঁড়াবে। কিন্তু মানুষকে পুরোপুরি ধ্বংস করলেও সমস্যা,
তাহলে দেবতাদের পূজা করবে কে? তাই জিউস এক অদ্ভুত সিদ্ধান্ত নিলেন। তিনি বজ্রের এক আঘাতে প্রতিটি মানুষকে সমান 2 ভাগে কেটে দিলেন। এক মুহূর্তে একটি সম্পূর্ণ মানুষ হয়ে গেল 2টি অসম্পূর্ণ মানুষ। অ্যারিস্টোফেনিস বললেন, সেই দিন থেকে শুরু হল মানুষের সবচেয়ে দীর্ঘ যাত্রা। 2টি অর্ধেক একে অপরকে খুঁজতে লাগল। যখন তারা একে অপরকে খুঁজে পেত, তখন তারা আলাদা হতে চাইত না, একে অপরকে জড়িয়ে ধরে থাকত, কারণ গভীর কোথাও তারা অনুভব করত এটাই সেই হারিয়ে যাওয়া অংশ যাকে তারা এতদিন ধরে খুঁজছিল। অ্যারিস্টোফেনিস বললেন, আমরা যখন কাউকে ভালোবাসি তখন আসলে আমরা নতুন কাউকে খুঁজে পাই না, আমরা খুঁজে পাই নিজের হারিয়ে যাওয়া অর্ধেককে। এই কারণেই তার মতে মানুষের হৃদয়ে সবসময় এক ধরনের অপূর্ণতার অনুভূতি কাজ করে। আমরা বুঝতে পারি না ঠিক কি হারিয়েছি, কিন্তু অনুভব করি কিছু একটা নেই, আর সেই হারিয়ে যাওয়া অংশটিকেই আমরা সারা জীবন খুঁজে বেড়াই। হয়তো সেই কারণেই কিছু মানুষের সঙ্গে প্রথম দেখাতেই এক অদ্ভুত পরিচিতির অনুভূতি জন্মায়। মনে হয় অনেক আগে থেকেই যেন তাকে চিনি। অ্যারিস্টোফেনিসের কাছে ভালোবাসা মানে ছিল 2টি অসম্পূর্ণ মানুষের আবার এক হওয়ার আকাঙ্ক্ষা। তিনি মৃদু হেসে বললেন, ভালোবাসা আমাদের সুখী করে, কারণ কিছু সময়ের জন্য হলেও আমরা ভুলে যেতে পারি যে আমরা অসম্পূর্ণ। গল্পটি শেষ হল। ঘরের ভেতর আবার নেমে এলো নীরবতা। এটি ছিল না যুক্তির ভাষা, এটি ছিল কল্পনার ভাষা। কিন্তু আশ্চর্যের বিষয়, ঘরে উপস্থিত অনেকেই অনুভব করলেন এই গল্পের ভেতরে যেন লুকিয়ে আছে মানুষের হৃদয়ের একটি গভীর সত্য। তবুও সবার মুখে একই প্রশ্ন, ভালোবাসা যদি শুধু নিজের হারিয়ে যাওয়া অর্ধেককে খুঁজে পাওয়ার নাম হয়, তাহলে ভালোবাসা কি আমাদের শুধু পূর্ণ করে, নাকি আমাদের আরও সুন্দর, আরও মহৎ মানুষও করে তোলে? এই প্রশ্নের উত্তর দিতে ধীরে ধীরে উঠে দাঁড়ালেন আজকের ভোজসভার আয়োজক, যুবক সুদর্শন, এবং সদ্য নাট্য প্রতিযোগিতায় বিজয়ী। তিনি ছিলেন আগাথন। ভালোবাসা কি সবচেয়ে সুন্দর দেবতা? অ্যারিস্টোফেনিস ধীরে ধীরে নিজের আসনে ফিরে বসলেন। ঘরের পরিবেশ তখনও তার গল্পের আবেশে ডুবে আছে। কেউ কিছু বলছে না। মনে হচ্ছিল প্রত্যেকে নিজের জীবনের কোনো না কোনো মানুষকে মনে করার চেষ্টা করছে। ঠিক তখনই ভোজসভার আয়োজক অ্যাগাথন উঠে দাঁড়ালেন। তরুণ, সুদর্শন, অসাধারণ বক্তা। কিছুদিন আগেই তিনি নাট্য প্রতিযোগিতায় বিজয়ী হয়েছেন। তার কথার সৌন্দর্যের জন্য এথেন্স জুড়ে ছিল তার খ্যাতি। তিনি চারদিকে তাকিয়ে মৃদু হেসে বললেন, এতক্ষণ সবাই ভালোবাসা আমাদের কি দেয় সে কথাই বলেছেন, কিন্তু আমার মনে হয় তার আগে আমাদের জানা উচিত ভালোবাসা নিজে আসলে কে। ঘরের সবাই আবার মনোযোগ দিয়ে তার দিকে তাকাল। অ্যাগাথন বললেন, আমার কাছে ভালোবাসা সব দেবতার মধ্যে সবচেয়ে তরুণ, সবচেয়ে সুন্দর, সবচেয়ে কোমল। তিনি বললেন, ভালোবাসা কখনো কঠোরতার মধ্যে বাস করে না, সে থাকে কোমল হৃদয়ে, সে থাকে সৌন্দর্যের পাশে, সে থাকে যেখানে নিষ্ঠুরতা নেই, অহংকার নেই, হিংসা নেই। তার কণ্ঠে যেন একজন কবির ছোঁয়া। তিনি ভালোবাসাকে যুক্তি দিয়ে নয়, সৌন্দর্যের ভাষায় বর্ণনা করছিলেন। অ্যাগাথন বললেন, ভালোবাসা কখনো কাউকে জোর করে না, সে আদেশ দেয় না, সে আকর্ষণ করে। আর সেই আকর্ষণেই মানুষ স্বেচ্ছায় বদলে যায়। তার মতে পৃথিবীর যত সুন্দর সৃষ্টি, কবিতা, সঙ্গীত, চিত্রকলা, নাটক, এমনকি মানুষের সবচেয়ে মহৎ কাজগুলোর পেছনেও রয়েছে ভালোবাসার অনুপ্রেরণা। কারণ ভালোবাসা মানুষকে সৃষ্টি করতে শেখায়, ধ্বংস নয়। তিনি আরও বললেন, যেখানে ভালোবাসা থাকে সেখানে ভয় কমে যায়, সেখানে রাগ নরম হয়ে আসে, সেখানে মানুষের হৃদয়ে জন্ম নেয় দয়া, উদারতা আর সৌন্দর্য। তার প্রতিটি বাক্য যেন একটি কবিতা, প্রতিটি উপমা যেন ভালোবাসাকে আরও অলংকৃত করে তুলছিল। ঘরে উপস্থিত সবাই মুগ্ধ হয়ে শুনছিল। কারণ আগাথন শুধু একটি বক্তব্য দিচ্ছিলেন না, তিনি যেন ভালোবাসার প্রতিকৃতি এঁকে দিচ্ছিলেন শব্দ দিয়ে। অবশেষে তিনি বললেন, তাই আমি বিশ্বাস করি ভালোবাসা শুধু সুন্দর জিনিসকে ভালোবাসে না, ভালোবাসা নিজেই সবচেয়ে সুন্দর।
কথা শেষ হতেই ঘরের ভেতর প্রশংসার মৃদু গুঞ্জন উঠল। এমন সুন্দর ভাষায় ভালোবাসার প্রশংসা হয়তো আগে কেউ শোনেনি। কিন্তু একজন মানুষ এখনো নীরব। তিনি এতক্ষণ মন দিয়ে সব শুনেছেন, একবারও বাধা দেননি, একবারও কোনো প্রশ্ন করেননি। তিনি শুধু শুনছিলেন আর হয়তো অপেক্ষা করছিলেন, কারণ তার অভ্যাসই ছিল এমন। তিনি আগে শুনতেন, তারপর প্রশ্ন করতেন, আর সেই প্রশ্নের মধ্য দিয়েই মানুষের চিন্তার ভিত নড়িয়ে দিতেন। ধীরে ধীরে তিনি মাথা তুললেন, মুখে পরিচিত সেই শান্ত হাসি। তিনি আগাথনের দিকে তাকিয়ে বিনয়ের সঙ্গে বললেন, আগাথন, তোমার বক্তব্য সত্যিই অসাধারণ, কিন্তু আমি কি তোমাকে কয়েকটি প্রশ্ন করতে পারি? ঘরের সবাই বুঝতে পারল এখন পর্যন্ত যা বলা হয়েছে তার প্রকৃত পরীক্ষা শুরু হতে যাচ্ছে। কারণ এবার কথা বলবেন সেই মানুষ যিনি উত্তর দেওয়ার চেয়ে প্রশ্ন করতেই বেশি ভালোবাসতেন। তিনি ছিলেন সক্রেটিস। সোক্রেটিসের প্রশ্ন যা পুরো আলোচনার মোড় ঘুরিয়ে দিল। ঘরের ভেতর আবার নেমে এলো নীরবতা। সবার চোখ এখন একজন মানুষের দিকে, সক্রেটিস। তিনি ধীরে ধীরে উঠে দাঁড়ালেন, মুখে সেই পরিচিত শান্ত হাসি। কোনো বক্তার মতো নয়, কোনো কবির মতোও নয়। তিনি শুরু থেকেই অন্যরকম, কারণ তিনি নিজের মতামত দিয়ে মানুষকে বোঝাতে চাইতেন না। তিনি প্রশ্ন করতেন, আর সেই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়েই মানুষ নিজের বিশ্বাসকে নতুন করে ভাবতে বাধ্য হতো। সক্রেটিস অ্যাগাথনের দিকে তাকিয়ে বললেন, অ্যাগাথন, তোমার বক্তব্য সত্যিই সুন্দর, কিন্তু আমি যদি কয়েকটি প্রশ্ন করি, আশা করি তুমি কিছু মনে করবে না। অ্যাগাথন হেসে বললেন, অবশ্যই না। সক্রেটিস জিজ্ঞেস করলেন, তুমি বললে ভালোবাসা সবসময় সুন্দর জিনিসের প্রতি আকৃষ্ট হয়, তাই তো? হ্যাঁ। আর মানুষ কি সেই জিনিসকেই ভালোবাসে যা তার নেই? অ্যাগাথন কিছুক্ষণ ভেবে বললেন, হ্যাঁ, সাধারণত তাই। সক্রেটিস আবার প্রশ্ন করলেন, তাহলে যদি ভালোবাসা সৌন্দর্যকে কামনা করে, তার মানে কি ভালোবাসার নিজের কাছে সেই সৌন্দর্য নেই? ঘরের ভেতর নীরবতা। অ্যাগাথন এবার কিছুটা থেমে গেলেন, ধীরে ধীরে বললেন, মনে হয় তাই। সক্রেটিস শান্তভাবে বললেন, তাহলে ভালোবাসা নিজে সবচেয়ে সুন্দর, এই কথাটি কিভাবে সত্য হতে পারে? যে জিনিস কোনো কিছুর আকাঙ্ক্ষা করে, সে তো সেই জিনিসের অধিকারী নয়। এই কয়েকটি প্রশ্নেই যেন পুরো আলোচনার দিক বদলে গেল। এতক্ষণ সবাই ভালোবাসার প্রশংসা করছিলেন, কিন্তু সক্রেটিস প্রশংসা নয়, সত্য খুঁজছিলেন। তিনি বললেন, আমরা প্রায়ই ভালোবাসাকে দেবতা ভাবি, কিন্তু আমি একসময় একজন জ্ঞানী নারীর কাছে সম্পূর্ণ ভিন্ন একটি শিক্ষা পেয়েছিলাম। তার নাম ছিল ডায়োটিমা। ঘরে কৌতূহল ছড়িয়ে পড়ল। ডায়োটিমা? অনেকেই এই নাম আগে শোনেননি। সক্রেটিস বললেন, আমি একদিন তার কাছেও একই প্রশ্ন করেছিলাম, ভালোবাসা আসলে কি? আর তিনি এমন একটি উত্তর দিয়েছিলেন যা আমার পুরো জীবন বদলে দিয়েছিল। তিনি কিছুক্ষণ থামলেন, তারপর ধীরে ধীরে বলতে শুরু করলেন, ডায়োটিমা আমাকে বলেছিলেন, ভালোবাসা কোনো দেবতা নয়, আবার সাধারণ মানুষও নয়। সে দুয়ের মাঝখানে থাকা এক সত্তা, যে সব সময় মানুষের অপূর্ণতা আর পূর্ণতার মধ্যে সেতু বন্ধন তৈরি করে। ঘরের সবাই গভীর মনোযোগে শুনছিল, কারণ এখন আর এটি শুধু একটি বক্তৃতা নয়, এটি ছিল একজন শিক্ষক তার শিক্ষকের কাছ থেকে শেখা জ্ঞানের গল্প। সোক্রাটিস বললেন, ডায়োটিমা আমাকে প্রথমেই একটি প্রশ্ন করেছিলেন। তিনি জিজ্ঞেস করেছিলেন, মানুষ কেন ভালোবাসে? আমি উত্তর দিতে পারিনি। তখন তিনি বলেছিলেন, কারণ মানুষ সব সময় সেই জিনিসটিকেই চায় যা তার নেই, আর সে চায় সেই ভালো জিনিসটি যেন চিরকাল তার কাছে থাকে। সোক্রাটিস কিছুক্ষণ চুপ করে রইলেন, তারপর মৃদু স্বরে বললেন, হয়তো আমরা কাউকে শুধু তার জন্য ভালোবাসি না, আমরা তাকে ভালোবাসি কারণ তার মধ্যে আমরা এমন কিছু দেখি যা আমাদের জীবনকে আরও পূর্ণ করতে পারে। ঘরের ভেতর আবার নেমে এলো নীরবতা। মনে হচ্ছিল
এতক্ষণ ধরে যে ভালোবাসার ছবি সবাই এঁকেছিলেন, সোক্রাটিস ধীরে ধীরে সেই ছবিটিকে নতুন করে আঁকতে শুরু করেছেন। কিন্তু ডায়োটিমার শিক্ষার আসল বিস্ময় এখনও বাকি ছিল। তিনি শুধু বলেননি মানুষ কেন ভালোবাসে, তিনি দেখিয়েছিলেন কিভাবে ভালোবাসা একজন মানুষকে ধাপে ধাপে সৌন্দর্যের সর্বোচ্চ সত্যের দিকে নিয়ে যেতে পারে। আর সেই যাত্রাই হতে চলেছে আজকের রাতের সবচেয়ে গভীর আলোচনা। ভালোবাসার সিঁড়ি, যে পথে মানুষ সৌন্দর্যের সত্যে পৌঁছে যায়। ঘরের ভেতর তখন এমন নীরবতা, যেন কেউ নিঃশ্বাসের শব্দও শুনতে পাচ্ছে। সক্রেটিস আবার বলতে শুরু করলেন, ডায়োটিমা আমাকে বলেছিলেন, মানুষ ভালোবাসে শুধু কাউকে পাওয়ার জন্য নয়, মানুষ ভালোবাসে কারণ সে অমর হতে চায়। এই কথায় ঘরে উপস্থিত অনেকেই বিস্মিত হলেন। অমর? ভালোবাসার সঙ্গে অমরত্বের সম্পর্ক কি? সোক্রাটিস বললেন, ডায়োটিমা বুঝিয়েছিলেন, প্রত্যেক মানুষই চায় তার ভেতরের ভালো কিছু যেন তার মৃত্যুর পরেও পৃথিবীতে থেকে যায়। কেউ সন্তান রেখে যায়, কেউ কবিতা লিখে যায়, কেউ আইন তৈরি করে, কেউ জ্ঞানের আলো ছড়িয়ে যায়। এসবই এক ধরনের অমরত্বের চেষ্টা, আর এই সব কিছুর পেছনেই কাজ করে ভালোবাসা। তারপর তিনি বললেন, কিন্তু ভালোবাসার যাত্রা এখানেই শেষ নয়, বরং এখান থেকেই শুরু। ডায়োটিমা ভালোবাসাকে একটি সিঁড়ির সঙ্গে তুলনা করেছিলেন, একটি সিঁড়ি যার প্রতিটি ধাপ মানুষকে একটু একটু করে আরও উচ্চতর সৌন্দর্যের দিকে নিয়ে যায়। তিনি বলেছিলেন, প্রথমে একজন মানুষ একজন সুন্দর মানুষের প্রতি আকৃষ্ট হয়। এটাই ভালোবাসার প্রথম ধাপ। এখানে সৌন্দর্য মানে শুধু বাহ্যিক সৌন্দর্য, মুখ, চোখ, হাসি অথবা শরীরের আকর্ষণ। কিন্তু যদি সে সত্যিকারের শিখতে চায়, তাহলে একসময় সে বুঝতে শুরু করবে সৌন্দর্য শুধু একজন মানুষের মধ্যেই সীমাবদ্ধ নয়, অনেক মানুষের মধ্যেই সৌন্দর্য আছে। এটাই দ্বিতীয় ধাপ। তারপর আসে আরও বড় উপলব্ধি। বাহ্যিক সৌন্দর্যের চেয়েও মূল্যবান হল মানুষের মন, তার চরিত্র, তার সততা, তার জ্ঞান। এখানে ভালোবাসা আর শুধু চোখ দিয়ে দেখে না, হৃদয় আর বুদ্ধি দিয়েও দেখতে শেখে। কিন্তু যাত্রা এখানেও থেমে থাকে না। ডায়োটিমা বলেছিলেন, এরপর মানুষ ভালোবাসতে শেখে সুন্দর চিন্তাকে, সুন্দর কাজকে, ন্যায় বিচারকে, জ্ঞানকে, সত্যকে। ধীরে ধীরে একজন মানুষ বুঝতে পারে সৌন্দর্য কোনো মানুষের সম্পত্তি নয়, সৌন্দর্য ছড়িয়ে আছে পৃথিবীর প্রতিটি সত্য, প্রতিটি মহৎ কাজ, প্রতিটি জ্ঞানের ভেতরে। আর তারপর আসে সেই শেষ ধাপ, যেখানে মানুষ আর কোনো নির্দিষ্ট মানুষকে ভালোবাসে না, সে ভালোবাসে সৌন্দর্যকে, শুধু সৌন্দর্যকে। যে সৌন্দর্য কখনো বুড়ো হয় না, যে সৌন্দর্য কখনো নষ্ট হয় না, যে সৌন্দর্য সময়ের সঙ্গে বদলে যায় না। ডায়োটিমা বলেছিলেন, যে মানুষ এই সৌন্দর্যের দর্শন লাভ করতে পারে, সে আর আগের মানুষ থাকে না। সক্রেটিস কিছুক্ষণ নীরব রইলেন। তারপর বললেন, সেই দিন আমি বুঝেছিলাম ভালোবাসা কোনো গন্তব্য নয়, ভালোবাসা একটি যাত্রা। যে যাত্রা আমাদের একজন মানুষের প্রতি আকর্ষণ থেকে শুরু করে সত্য, জ্ঞান আর চিরন্তন সৌন্দর্যের কাছে পৌঁছে দেয়। ঘরের ভেতর আর কোনো শব্দ নেই। এতক্ষণ যারা ভালোবাসাকে সাহস বলেছিলেন, কেউ বলেছিলেন আত্মত্যাগ, কেউ বলেছিলেন প্রকৃতির শক্তি, কেউ বলেছিলেন হারিয়ে যাওয়া অর্ধেককে খুঁজে পাওয়া, কেউ বলেছিলেন সবচেয়ে সুন্দর দেবতা। সক্রেটিস যেন সেই সব ভাবনাকে এক সুতোয় গেঁথে দিলেন এবং দেখালেন, ভালোবাসা আসলে আমাদের ভেতরের অসম্পূর্ণতাকে ব্যবহার করে আমাদের আরও উচ্চতর মানুষ হওয়ার পথে এগিয়ে নিয়ে যায়। সেই রাতের আলোচনা শেষ হল, কিন্তু ভালোবাসা নিয়ে মানুষের প্রশ্ন শেষ হল না, বরং সেই রাতের পর থেকে পৃথিবী ভালোবাসাকে শুধু হৃদয়ের অনুভূতি হিসেবে নয়, দর্শনের অন্যতম গভীর প্রশ্ন হিসেবেও দেখতে শিখল। এই বই আমাদের কি শেখায়? সিম্পোজিয়াম শেষ করার পর একটা প্রশ্ন থেকেই যায়, প্লেটো আসলে আমাদের কি শেখাতে চেয়েছিলেন? হয়তো সবচেয়ে বড় শিক্ষা হল, ভালোবাসা কোনো গন্তব্য নয়, বরং একটি যাত্রা। আমরা প্রায়ই ভাবি ভালোবাসা মানেই কাউকে খুঁজে পাওয়া, কিন্তু প্লেটো যেন বলছেন, না, ভালোবাসা শুরু হয় একজন মানুষকে দিয়ে। কিন্তু যদি সেই ভালোবাসা সত্যিই গভীর হয়, তাহলে একসময় তা আমাদের নিয়ে যায় সত্যের দিকে, জ্ঞানের দিকে, সৌন্দর্যের দিকে। আর সেখানেই একজন মানুষ
নিজেকেও নতুন করে খুঁজে পায়। এই বই আমাদের আরও একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়। সব ভালোবাসা সমান নয়। কিছু ভালোবাসা আমাদের ছোট করে দেয়, স্বার্থপর করে, অন্ধ করে। আবার কিছু ভালোবাসা আমাদের উদার করে, সৎ করে, আর নিজের সীমাবদ্ধতা অতিক্রম করার সাহস দেয়। তাই প্রশ্নটি কখনোই হওয়া উচিত নয়, আমি কাকে ভালোবাসি? বরং প্রশ্ন হওয়া উচিত, আমার ভালোবাসা কি আমাকে একজন ভালো মানুষ বানাচ্ছে? হয়তো এটাই সিম্পোজিয়ামের সবচেয়ে শক্তিশালী শিক্ষা। আরেকটি বিষয়ও প্লেটো আমাদের মনে করিয়ে দেন। আমরা সবাই জীবনে কোনো না কোনো সৌন্দর্যের খোঁজ করি। কখনো একজন মানুষের মধ্যে, কখনো কোনো স্বপ্নের মধ্যে, কখনো কোনো কাজের মধ্যে। কিন্তু সেই খোঁজ যদি আমাদের আরও জ্ঞানী, আরও মানবিক এবং আরও সত্যনিষ্ঠ মানুষ করে তোলে, তবেই সেই ভালোবাসার মূল্য আছে। শেষ পর্যন্ত সিম্পোজিয়াম আমাদের শেখায়, ভালোবাসা শুধু হৃদয়ের অনুভূতি নয়, এটি একটি অনুশীলন, একটি শিক্ষা, একটি পথ। যে পথে হাঁটতে হাঁটতে মানুষ ধীরে ধীরে নিজের সবচেয়ে সুন্দর সংস্করণটির কাছে পৌঁছে যায়। হয়তো এ কারণেই ২৫০০ বছর পরেও প্লেটোর এই বইটি শুধু প্রেম নিয়ে লেখা একটি বই নয়। এটি মানুষের আত্মবিকাশ, জ্ঞান আর সত্যের সন্ধান নিয়ে লেখা এক অনন্ত আলাপ। গল্পের আয়না আজ আপনাকে শুধু একটি প্রশ্ন রেখে যেতে চায়। আপনি যাকে ভালোবাসেন, সেই ভালোবাসা কি শুধু আপনাকে সুখ দেয়? নাকি আপনাকে একজন আরও ভালো, আরও সত্য, আরও সুন্দর মানুষও বানায়? হয়তো এই প্রশ্নের উত্তরই আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ উত্তরগুলোর একটি। এই কারণেই প্লেটোর সিম্পোজিয়াম আজও শুধু একটি বই নয়, এটি একটি আয়না, যেখানে আমরা ভালোবাসাকে যতটা দেখি তার চেয়েও বেশি দেখি নিজেদের। আজকের গল্প এখানেই শেষ। আবার দেখা হবে গল্পের আয়নার পরবর্তী পর্বে। ততদিন পর্যন্ত বই পড়ুন, ভাবতে শিখুন আর নিজের জীবনকে নতুন চোখে দেখার চেষ্টা করুন।